দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিশ্বস্ত হাতিয়ার, তারেক রহমানের বিশ্বস্ত হাতিয়ার, ধানের শীষের প্রতিনিধি হয়ে কাজ করতে যিনি আসছেন, আমাদের প্রিয় নেতা, আমাদের অভিভাবক জনাব রফিকুল আলম মজনু ভাই, জনাব রফিকুল আলম মজনু ভাই, সকলের কাছ থেকে করতাল অভিনন্দন চাই। আজকে আমাদের এই এলাকার হিন্দু ভাই বোন এবং আমাদের যারা মুরব্বী আছেন এবং এই এলাকায় যারা আমাদের মুসলিম ভাই বোনরা আছেন, আপনাদের সাথে আপনার আজকে মত বিনিময় অনুষ্ঠান। আমাদের মাঝে বসে আছেন আমাদের বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দ, আমাদের সংগঠনের নেতৃবৃন্দ, সামনে আমার অত্যন্ত প্রিয় সক্রিয় মুরব্বিয়ান, হিন্দু মা, খালা, বোন, বৌদি এবং ছোট ছোট অনেক বাচ্চা আছেন। আমি সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি, আপনাদেরকে অভিনন্দন। আপনারা আমাদের ফরিদ একটা বিষয় আপনাদেরকে বলেছিল, আপনারা কেমন আছেন, আপনারা কি বলেছেন? কিন্তু আমার তো মনে আপনারা ভালো নেই, কারণ আমি হুন্ডা দিয়ে আস্তে আস্তে আমার পুরো কোমর ব্যথা গেছে। একবার আসছি আর আপনারা তো প্রতিদিন যাওয়া আশা করছেন, তাহলে আপনারা ভালো কিভাবে আছেন? আমার মনে আপনার ভালো নেই, বলছেন আমার সামনে ভালো আছেন। ইনশাল্লাহ বেগম খালেদা জিয়া নির্বাচিত হওয়ার পরে এই রাস্তা ইনশাল্লাহ আমরা সুন্দর করে দিব, যাতে আমাদের মা বোনরা, মুরব্বীরা, ছোট ছোট স্নেহের আমাদের যে ছেলে মেয়েরা ওরা যেন সুন্দরভাবে স্কুলে যাতায়াত করতে পারে, সেজন্য আমরা এই রাস্তাগুলো করে দিই। কারণ এই আওয়ামী লীগ 16 বছর ক্ষমতা ছিল কিন্তু কোন রাস্তাঘাট উন্নয়ন করেনি। যদি এই 16 বছরে একবারে রাস্তা ভালো করে করতো, আজকে রাস্তার এই অবস্থা হতো না। আমি হুন্ডা আসছি, আমার মনে ভয় ছিল কোন সময় যে হুন্ডা উল্টে পানির মধ্যে পড়ে যাই, হুন্ডা খালি এরকম লাফাইছি নাকি। আপনারা কিভাবে যাচ্ছেন? আমি আসলে এই জিনিসটা চিন্তা করলাম যে এই এলাকার মানুষ অনেক কষ্টে আছে। শুধু আপনারা না, আমি প্রত্যেকটা ইউনিয়নে যাচ্ছি, গ্রামে যাচ্ছি, বেশিরভাগ এলাকায় রাস্তাঘাট প্রচন্ড খারাপ। এরা কোন রাস্তাঘাটের উন্নয়ন করে নাই। এই আওয়ামী লীগের 16 বছর বিনা ভোটে দেশ চালাইছে, মেম্বার থেকে শুরু করে চেয়ারম্যান, এমপি সব বিনা ভোটের মাধ্যমে চলছে, কোন জবাবদিহিতা ছিল না। ইনশাল্লাহ আপনারা ভোট দিয়ে আমাদের দলের নেতা কর্মীদেরকে নির্বাচিত করবেন, অবশ্যই তারা আপনাদের কাছে জবাবদিহি করবে, আপনাদের সাথে কথা বলবে, আপনাদের খোঁজ খবর রাখবে, এটা করতে হবে। প্রিয় উপস্থিতি, আমি আজকে এখানে এসেছি মূলত আমাদের নেত্রী, আপনাদের মেয়ে, এই এলাকার মেয়ে, ফুলগাজীর মেয়ে, যাকে আপনারা বারবার ভোট দিয়ে প্রধানমন্ত্রী বানিয়েছেন, এমপি বানিয়েছেন, সবসময় আপনারা খালেদা জিয়াকে আপনারা ভোট দিয়েছেন। আজকে আমাদের নেত্রী, আমাদের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই এলাকার এমপি হিসাবে আগামী দিনে তিনি নির্বাচন করবেন। সেজন্য আমি ওনার একজন ক্ষুদ্র কর্মী হিসাবে, ওনার প্রতিনিধি হিসাবে, ওনার ছেলে হিসাবে আমি আপনাদের কাছে ওনার জন্য ভোট চাইতে আসি। আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিতে চাই, আমাদের মা বেগম খালেদা জিয়া নির্বাচিত হলে মায়ের পক্ষে যা যা করা দরকার এই এলাকার সমস্ত উন্নয়ন কর্মকাণ্ড ইনশাআল্লাহ আমি করব। অনেকে বলেন, কিছু লোকদের আমি শুনলাম একটু বলতেছিল যে বেগম খালেদা জিয়া অসুস্থ হয়ে গেছে, আসতে পারবেন না। আর বেগম খালেদা অসুস্থ হয়ে যাক, বেগম খালেদা জিয়ার ছেলেরা এখন অসুস্থ হয় না, মায়ের জায়গায় ছেলেরা কাজ করবে। মা মাই নাকি, মা মাই, তার সাথে কোনো তুলনা নাই। মা ঘরে বসে থাকবে, ছেলেরা রাস্তাঘাটে হেঁটে হেঁটে কোন এলাকার কি অবস্থা
কোথায় আমার বোনরা না খেয়ে আছে, কোথায় সমস্যা, ইনশাআল্লাহ আগামী দিনে আপনাদের সাথে থেকে খোঁজ খবর নিয়ে এই এলাকা আমরা কাজ করবো ইনশাআল্লাহ। মায়ের অভাব আপনাদেরকে বুঝতে দিব না, কোনোদিন বুঝতে দিব না। মা এলাকা আসাও দরকার নেই। আমরা ছেলেরা মায়ের দায়িত্ব পালন করব। খালেদা জিয়ার ছেলে আমরা একজন না, আমরা হাজার হাজার আছি। উনি যেমনি আমাদের মা, তেমনি তিনি গণতন্ত্রের মা। তিনি দেখেন দেশের জন্য তিনি স্বামী হারিয়েছেন। ওনার স্বামী প্রেসিডেন্ট জিয়াউর রহমান, স্বাধীনতার ঘোষক, এই শুধু দেশ প্রেমের কারণে ওনাকে হত্যা করেছে। উনি তো মারা যান নাই, ওনাকে হত্যা করেছে। আর ওনার একটা ছেলে এই ফ্যাসিবাদদের নির্যাতনে তিনি নিহত হয়েছে। আরেকটা ছেলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব 15 বছর মায়ের আদর আলিঙ্গন থেকে দূরে ছিলেন। তাকে ছেলে এবং মাকে একসঙ্গে আসতে দেওয়া হয় নাই। আর বেগম খালেদা জিয়া তাকে বলেছিল ওই ফ্যাসিবাদরা যে আপনি বিদেশ চলে যান। তিনি বলেছেন বাংলাদেশের মানুষকে একা রেখে আমি বিদেশ যাব না। উনি কারাগারে ছিলেন, কিন্তু অপশক্তির সাথে তিনি কখনো বেইমানি করেন না। তাহলে আমাদের নেত্রী, ওনার মধ্যে অনেক দেশপ্রেম। শেখ হাসিনা তো বাংলাদেশে থাকতে পারত। যখন আওয়ামী লীগের পতন হয়েছে, ইচ্ছা করলে শেখ হাসিনা দেশে থাকতে পারতো না, জেলে থাকতো। উনি আসলে কি খালেদা জিয়া 6 বছর জেলে ছিল না? শেখ হাসিনা থাকতো, কিন্তু তিনি কিন্তু থাকেন নাই। থাকছেন? উনি পালাইছে, সাথে সাথে যত ছোট বড় অন্যায় অত্যাচারকারী, নির্যাতনকারী, চেয়ারম্যান, মেম্বার সারা সব একসঙ্গে পড়েছে, একসঙ্গে সব পালিয়েছে। আমরা কিন্তু পালাই নাই। আমি বছরের পর বছরে কারাগারে ছিলাম। আমার বিরুদ্ধে 400 মামলা ছিল, সব মিথ্যে মামলা। গাড়ি ভাঙ্গা, আগুন লাগানো, এইটা সেইটা। আমি সৌদি আরব গেছি, ঢাকায় মামলা, আমি এটার আসামি, এরকম মামলা, বুঝছেন? আমি সৌদি আরব গিয়েছি হজ করতে, হজে থেকে আমাকে ফোন করছে অমুক জায়গায় মামলার আপনি আসামি। এরকম ভাবে আমাদের বিরুদ্ধে মামলা হয়েছে, 400 মামলা ছিল। আমি 4 মাস 5 মাস এরকম অনেক কারাগারে ছিলাম। সর্বশেষ 11 মাস জেলে ছিলাম। কই, আমরা তো বিদেশ পালাই যাইনি, কারণ আমাদের বিদেশ যাওয়ার জায়গাও নাই। আমাদের তো লুটপাট করার টাকা নাই। আমাদের মা বাবা, আমাদের সহযোদ্ধারা বাংলাদেশে জেলে ছিলাম, কিন্তু বাংলাদেশ ছেড়ে কখনো আমরা যাইনি। যেমনি আমাদের মা দেশ ছেড়ে যাননি, আমরা ওনার সন্তান হিসেবে আমরাও দেশ ছেড়ে অন্য কোন দেশে পালিয়ে যাই নাই। প্রিয় উপস্থিতি, 18 সালে আমাকে এই এলাকায় দায়িত্ব দেওয়া হয়েছে কাজ করার জন্য। আমাদের নেত্রী জেলে ছিলেন, অসুস্থ ছিলেন, উনি যেহেতু আসতে পারতেন না, এই জন্য আমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমি চেষ্টা করেছি এই 7টি বছর এলাকার মানুষের সাথে সবসময় থাকতে। এই যে বন্যা ছিল, টানা 25 দিন আমি ঢাকা যাইনি, আমি ফেনীতে ছিলাম। আমি উদ্ধার, মানুষকে বন্যার হাত থেকে উদ্ধার করার জন্য যতটুকু পারছি আমরা মানুষকে সহযোগিতা করার জন্য আমরা কাজ করছি। আমরা আপনাদের চাহিদা মতো আপনাদেরকে দিতে পারি নাই। কোথায় থেকে দিব আমরা? আমাদের তো কিছু ছিল না। এই 16 বছর আমরা জেলখানায় যাওয়া আসার মধ্যে ছিলাম, কোনো ব্যবসা বাণিজ্য আমরা করতে পারিনি। এরপরও যতটুকু পেরেছি এলাকার মানুষের সাথে আমরা থেকেছি, এলাকার মানুষের পাশে আমরা ছিলাম। আজকে আমরা আপনাদেরকে বলতে চাই, এই এলাকার যে অভাব অনটন, যে সমস্যা, পুরা ফেনিয়ায় এই এলাকা বিএনপির ঘাঁটি। আমি এখানে আসার আগে শুনেছি যে এই এলাকা থেকে বিএনপির প্রার্থীকে সবসময় আমাদের হিন্দু বোনরা, ভাইরা বিপুল ভোটের ব্যবধানে নির্বাচিত করে। আমি আপনাদেরকে আপনাদের দুর্গা পূজার সময় আমি অনেক জায়গায় গিয়েছি, ওনাদের সাথে কথা বলেছি। সমস্ত মন্দিরের যারা দায়িত্ব ছিলেন ওনাদের সাথে আমি কথা বলেছি। আমি যতটুকু পেরেছি এই ফুলগাছি পশুরাম সাকালয়ার প্রতিটি মন্দিরে আমি সহযোগিতা করার চেষ্টা করেছি। আমি আজকে আপনাদের আশ্বস্ত করতে চাই, আপনারা যারা হিন্দু ভাই বোনরা আছেন কখনো মনে করবেন না আপনারা সংখ্যায় কম। যখন অনেকে বলে সংখ্যাগুরু, সত্যি আমার কাছে কষ্ট লাগে। আপনারা সংখ্যাগুরু নাই, কারণ
আমরা আপনাদের ভাই, আপনাদের বোন। আপনারা কেন সংখ্যাগুরু বলবেন? এই দেশ আমার যেমন অধিকার, আপনাদের তেমনি অধিকার। আমার শরীরের রক্ত যেমন লাল, আপনার শরীরের রক্ত লাল। আমরা ভাই বোন সবাই মিলে এই দেশকে সুন্দর করে গড়ে তুলতে চাই। আমি একসঙ্গে থাকতে চাই, কোনো ভেদাভেদ হবে না। আমি আমার ধর্ম পালন করব, আপনি আপনার ধর্ম পালন করবেন। আমরা একজন একজনকে কারো ধর্ম পালনে আমরা বাধা দিব না। আমরা শালীনতা বজায় রেখে সবাইকে চলতে হবে। আমরা যারা মুসলমান আছি আমাদেরকেও সুন্দরভাবে চলতে হবে, আর যারা আমাদের হিন্দু ভাই বোন আছেন ওনারা সুন্দরভাবে চলবে। কারণ আমরা সবাই তো সুন্দরভাবে চলতে চাই নাকি? কেউ তো আমরা খারাপভাবে চলতে চাই না, চাই না। তাহলে আমাদের মধ্যে কোনো ভেদাভেদ থাকবে না ইনশাআল্লাহ। আমি সব জায়গায় কথা বলেছি, কোন হিন্দু ভাই বোন কখনো বলবেন না আমরা সংখ্যাগুরু। আমি বলতে কোন সংখ্যাগুরু বাংলাদেশে নাই। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান সংখ্যালঘু। হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান আমরা একসঙ্গে থাকবো, একসঙ্গে বসবাস করব। আমরা যার যার ধর্ম তার মতো করে আমরা পালন করব। আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে। সুতরাং কেন আমরা নিজেদেরকে ছোট মনে করবো, ক্ষুদ্র মনে করবো, সংখ্যায় কম মনে করবো? প্রিয় বোনরা, আর আমাদের এখানে যারা আমাদের মুসলমান ভাই বোনরা আছেন, আমি সকলকে অনুরোধ করবো যে ওনাদেরকে যে কোনো বিষয়ে আমাদেরকে সর্বোচ্চ সহযোগিতা করতে হবে, যাতে ওনারা বুঝতে পারেন যে আমরা সবসময় ওনাদের পাশে আছি। হ্যাঁ, কারণ আমরা মুখে বললাম কাজে করলাম না, তাহলে কিন্তু আমরা মিথ্যাবাদী হয়ে যাবো। ওনারা যাতে বুঝতে না পারে ওনারা সংখ্যায় কম, আমরা সমান। আমাদের লোকজন আপনাদেরকে সহযোগিতা করে, আপনাদের পাশে থাকে। ধন্যবাদ। আর একটা কথা বলতে চাই, আমরা কখনো বিশ্বাস করি যে বিএনপি যতবার ক্ষমতা আসছে, বিএনপি কখনো কারো সম্পদ দখল করে না, কারোর অন্যায় করে না, অত্যাচার করে না। আমি আপনাদেরকে আজকে একটি কথা বলতে চাই, কখনো যদি আপনারা এই সমস্ত বৈষম্যের শিকার হন, কখনো যে আপনি মনে করেন আপনার প্রতি কেউ অন্যায় করতেছে, অত্যাচার করতেছে, আপনারা আমাদেরকে জানাবেন, সাথে সাথে এর বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। এই বিষয়ে আমরা কোনো ছাড় দিব না। গতকালকে আমি পরশুরামে একটা মন্দিরে গিয়েছিলাম, সেখানে আমার এক হিন্দু বোন, তার বাড়ি চুরি হয়েছে। আমি ওনার সামনে আমি ওসিকে ফোন করে বলেছি যে 24 ঘন্টার মধ্যে আসামি ধরবেন এবং যে এই চোরদেরকে বাঁচানোর জন্য তদবির করবে তাকেও ধরবেন। কারণ কোন চোর ডাকাতের দায়িত্ব আমরা নিব না। আমরা যারা ভালো মানুষ, সমাজে ভালো কাজ করবে, আমরা তাদেরকে সহযোগিতা করবো, কোনো খারাপ লোককে আমরা সহযোগিতা করবো না। তাই প্রিয় মুরব্বী, আমার এখানে হিন্দু খালার আছেন, অনেক আছেন, আমি আপনাদের নিকট কৃতজ্ঞ যে আপনারা অনেকে আসছেন। আমার অনেক ভালো লাগছে যে আপনারা অনেকে আসছেন। গতকালকে আমরা গিয়েছি, সেখানে অনেক হিন্দু বোনরা ছিলেন। আমি আপনাদের পাশে থাকতে চাই, আপনাদের কাছে থাকতে চাই, নেতা হিসেবে না, আপনার ছেলে হিসেবে, আপনাদের ভাই হিসেবে থাকতে চাই। যেদিন আমি বুঝবো যে এই এলাকার মানুষ, হিন্দু মুসলমানরা আমাকে তাদের ভাইয়ের মতো মনে করে, সেদিন মনে করবো আমার রাজনৈতিক জীবনের সফলতা হয়েছে। আমি ওইভাবে থাকতে চাই, কারণ নেতৃত্ব তো জীবনে অনেক দিয়েছি। আপনাদের ভাই হতে এসেছি, আপনাদের কাছের একজন মানুষ হতে আসছি। বেগম খালেদা জিয়া ওনার আমানত আমার কাছে দিয়েছেন, আমি সেই আমানতকে সুন্দরভাবে আমার মা, আমাদের নেত্রী বেগম খালেদা জিয়াকে সেই আমানত ফেরত দিতে চাই ইনশাআল্লাহ। সেজন্য আপনারা আমাকে সহযোগিতা করবেন। আমি আপনাদের পাশে সবসময় আছি, থাকবো। আমার ফোন নাম্বার চাইলে আপনারা পাবেন। যদি মনে করেন কখনো আমাকে আপনাদের প্রয়োজন, কারণ আমি তো সবসময় এদিকে আসবো না, বিভিন্ন জায়গায় যাই, ঘুরি, এলাকায় যাই। আপনাদের যারা আমাদের হিন্দু ভাইরা আছেন অনেকে আমাকে চিনে, অনেকে বিভিন্ন পূজা মণ্ডপের যারা দায়িত্বে আছেন ওনারা আমাকে চিনে। আপনারা আমাকে ফোন করবেন। যদি আপনার অনেক প্রয়োজন হয়, ইনশাল্লাহ যে কোনো সময় আমি আপনার বাড়িতে এসে
হাজির হয়ে যাবে থাকবো আমি, আমাকে শুধু খবরটা দিবেন। আর যদি কারো মনে করে যে আমার ভাইয়ের কাছে আমার কোনো সহযোগিতা দরকার আছে, কোনো সাহায্য দরকার আছে, আমার ভাই যদি আমার পাশে দাঁড়ায় আমার ভালো লাগবে, আমাকে স্মরণ করবেন। আমার যাই আছে তাই নিয়ে আমি আপনার পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ। আজকে আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আগামী যে নির্বাচন, আরেকটি কথা, আপনি জানেন যে আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া 3টি আসনে তিনি নির্বাচন করছেন। একটি ফেনী 1, একটি বগুড়া, একটি দিনাজপুর। বগুড়া হচ্ছে বেগম খালেদা জিয়ার স্বামীর বাড়ি, আর ফেনী হচ্ছে বেগম খালেদা জিয়ার বাবার বাড়ি। সেখানে আমাদের নেতা, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সেদিন আমাদেরকে বলেছেন যে আগামী নির্বাচনে আপনাদের নেত্রী, আপনাদের মা বেগম খালেদা জিয়া কি বগুড়ার থেকে বেশি ভোট পাবে না ফেনীর থেকে বেশি ভোট পাবে সেটা আমি দেখতে চাই। আমরা তারেক রহমানের সাথে কথা দিয়েছি, ইনশাআল্লাহ আগামী নির্বাচনে খালেদা জিয়াকে এই 3টি আসন থেকে সবচেয়ে বেশি ভোট দিয়ে ফেনী 1 থেকে নির্বাচিত করব। আমরা অনেক কথা দিয়েছি। আপনারা আমার নেত্রীকে সম্মান দেন, আপনাদের জন্য যা যা করা প্রয়োজন আমি আমার এই যে আরো যারা আমাদের সাথে একসঙ্গে আমরা কাজ করি, আমরা আপনাদের পাশে থাকব, আপনাদের জন্য সেবা করব, ইজ্জত দিব, সম্মান দিব, অনেক বেশি ভালোবাসা দিব আপনাদের সকলকে ইনশাআল্লাহ। আর এই এলাকার যে রাস্তাঘাটগুলা এবং এই যে নদীর কুল, না নদীর কুলে যে বাঁধ, বেড়িবাঁধ, এটাকে আমরা সুন্দর করে করবো যাতে অতি সহজে বাঁধ ভেঙে পানি ভিতরে ঢুকতে না পারে। এবং আমাদের সবচেয়ে বড় যে সমস্যাটা, ওই যে বল্লা মুখে যে বাঁধ, যে বাঁধের পশুরা, যে বাঁধের কারণে আমরা প্রতি বছর ক্ষতিগ্রস্ত হচ্ছি, বিএনপি আগামী দিনে ক্ষমতা গেলে সর্বপ্রথম ওই বাঁধকে শক্তিশালী করে আমরা রাস্তা তৈরি করবো। গতকাল কিন্তু আমরা ওখানে একটা প্রোগ্রাম করেছি, আপনারা দেখেছেন কি জানি না, সমস্ত পত্র পত্রিকা আসছে, টেলিভিশন চ্যানেলে আসছে। সেখানে বাঁধ নির্মাণের জন্য আমরা এই সরকারের নিকট দাবি জানিয়েছি। ইনশাল্লাহ এরা যদি করে তো করলোই, আমরা যোগাযোগ করছি, না হলে বিএনপি ক্ষমতা গেলে আগামী দিনে এই বাঁধ রাস্তাঘাট ইনশাল্লাহ আমরা করবো। আর আপনাদের মন্দিরের বিষয়েও আমরা কথা বলেছি। আরেকটা বিষয় হচ্ছে, আগামী দিনে বিএনপি ক্ষমতা গেলে তারেক রহমান সাহেব ঘোষণা দিয়েছেন প্রত্যেকটি ফ্যামিলিকে 1টা করে ফ্যামিলি কার্ড দেওয়া হবে, প্রত্যেকে পাবেন। সেই ফ্যামিলি কার্ড দিয়ে আপনি কম দামে চাল, ডাল, চিনি, পেঁয়াজ, রসুন, ঘি, আটা, ময়দা এগুলো পাবেন, প্রত্যেক ফ্যামিলিকে দিবেন। ওই কার্ডের নমুনা আমরা চেষ্টা করব ভোটের আগে আপনাদেরকে দেখানোর জন্য। এই কার্ডগুলো কেমন হবে, এই তো অনলাইনে যে কার্ড দিবেন, জিনিসগুলো নিয়ে আসবেন, এগুলো কেমন হবে, এই কার্ড কে ব্যবহার করবেন এটা আমাদেরকে দেখিয়ে দিবেন। এর পাশাপাশি তিনি আরেকটা ঘোষণা দিচ্ছেন কৃষি কার্ড। যে কৃষকগুলা গরিব, জমি চাষ করে ঠিকমতো টাকা পয়সা থাকে না, সার কিনতে পারে না, যার কারণে ধান ঠিকমতো হয় না, এই বীজ ভালো বীজ কিনতে পারে না, উনি বলেছেন যে যারা গরিব কৃষক, সবাইকে না কিন্তু যারা গরিব কৃষক প্রত্যেকটা কৃষককে তিনি কৃষি কার্ড দিবেন। আর মসজিদ মাদ্রাসা যারা ইমাম মুয়াজ্জিন আছেন তাদের জন্য একটি সম্মানী ভাতা বিএনপি ক্ষমতা আসলে ইনশাল্লাহ আগামী দিনে দেওয়া হবে। আমি এটুকু বলতে পারি, আগামী দিনে বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতা গেলে ইনশাল্লাহ আপনারা ভালো থাকবেন। আর যাতে ভালো থাকেন সেজন্য আমরা এবং আমি আপনাদের পাশে থাকবো, আছেই থাকবো ইনশাল্লাহ। আপনাদের দোয়া চাই, আপনাদের ভালোবাসা চাই, আপনাদের কারো ছেলে, কারো ভাই এই হিসাবে এই পরিচয় আমি এই এলাকায় আপনাদের মাঝে বেঁচে থাকতে চাই। অন্য কোনো পরিচয় দরকার নেই, আমি এটাই চাই। আজকে আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। ইনশাল্লাহ আগামী দিনে আমাদের নেত্রী এই জিএমআট এলাকা থেকে এবং এই এলাকা থেকে আমরা কি আমাদের নেত্রীকে সর্বোচ্চ ভোট দিয়ে নির্বাচিত করতে পারবো ইনশাল্লাহ? আপু আপনারা পারবো? হ্যাঁ, ধন্যবাদ। আপনারা যদি নিজেরা ভোট দেন, আর যদি আপনাদের মা, কারো বোন, কারো ভাই, হ্যাঁ আপনারা সবাইকে বলেন
আপনাদের তো অনেক লোকজন আছে, সব জায়গায় বলবেন যে ধানের শীষে ভোট দিলে আমাদের উন্নয়ন হবে। আর মন্দিরের বিষয় দিয়ে সহযোগিতা করার কথা, এটা আমরা কথা বলবো, এবং সরকারিভাবে আমাদের কিছু বিষয় আছে, আমরা এটা আলাপ আলোচনা করে কিভাবে মন্দিরে সাহায্য করা যায় সেটা আমরা করবো। আপনাদের ইচ্ছে যারা মন্দিরের দায়িত্ব আছে ওনাদের সাথে কথা বলে ওই ব্যবস্থা আমরা করবো। আজকে আর বক্তব্য দীর্ঘায়িত করবো না। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা প্রকাশ করছি যে অনেক সময় আপনারা নষ্ট করে আমাদের এখানে এসেছেন, কথাও শুনছেন। ইনশাল্লাহ আপনাদের এই কষ্ট, এই কৃতজ্ঞতা যাতে আগামী দিনে প্রতিদান দিতে পারি সেই জন্য আমি কাজ করবো। আপনাদের ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, ইতিমধ্যে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন